সেমিস্টার 2 এর সেট 6 এর কোশ্চেন অ্যান্সার সলভ করছি। প্রথম কোশ্চেনটা বলেছি এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম সালফোনেশন অফ বেনজিন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্যালকাটা ইউনিভার্সিটিতে অনেকবার এসছে কোশ্চেনটা। প্রথমে সালফোনেশন অফ বেনজিনটাকে যদি করি কেমন হবে, এই যে বেনজিন প্রথমে যে সালফোনেশন করা হয় SO3, তো প্রথমে এই বন্ডটা গিয়ে SO3-কে মারে, এই বন্ডটা ওপেন হয়, দিয়ে একটা ইন্টারমিডিয়েট তৈরি হয়। তাহলে ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে মানে বুঝতেই পারছো একটা ট্রানজিশন স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে। ট্রানজিশন স্টেটের মধ্যে দিয়ে গেলেই তবেই তো ইন্টারমিডিয়েটটা তৈরি হবে, O মাইনাস এটা প্লাস, এখানকার হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এই যে ইন্টারমিডিয়েটটা তৈরি হলো, এখানে একটা ট্রানজিশন স্টেট আছে। এবার ব্যাপারটা হচ্ছে সালফোনেশনের ক্ষেত্রে প্রথম যে ট্রানজিশন স্টেটটা থেকে থাকে, সেই ট্রানজিশন স্টেটে রিয়াকশানটা স্লো হয়ে থাকে। তার মানে এইটা হলো RD স্টেপ, মানে অ্যাক্টিভেশন এনার্জিটা আমরা যখন গ্রাফ করব অনেক বেশি করব। নেক্সট স্টেপে এই হাইড্রোজেনটা ব্যাক করবে এবং ব্যাক করে আমার কাছে প্রোডাক্টটা তৈরি করবে। তার মানে বুঝতে পারছো এই যে রিয়াকশানটা করলাম আমার কাছে দুটো স্টেপে ঘটছে। ঠিক আছে, প্রথমে একটা ট্রানজিশন স্টেট হচ্ছে ট্রানজিশন স্টেট 1, আর তারপরে স্টেপটা ট্রানজিশন স্টেট হচ্ছে 2, আর মাঝখানে এই যে গোল পাকিয়ে দিলাম যেটা, সেটা হলো ইন্টারমিডিয়েট। এবার এটা গ্রাফিক্যালি আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। তোমার কাছে এইখানে এনার্জি, এই দিকটা থাকবে রিয়াকশান প্রোগ্রেস। ঠিক আছে, এবার এই জায়গাটা হলো রিয়াক্ট্যান্ট মানে বেনজিন আর SO3। এবার এইটা হলো ইন্টারমিডিয়েট, এই যে ইন্টারমিডিয়েট যেটা তৈরি হয়েছে, রাইট, এটা প্লাস, SO3 এটা মাইনাস, আর এইটা হলো আলটিমেটলি আমার কাছে প্রোডাক্টটা আসবে। ওকে, রিয়াকশানটা একটা এক্সোথার্মিক রিয়াকশান হয়, তাই SO3H লাস্টে প্রোডাক্টটা এলো। এবার আমি তোমাকে কি বলেছি, প্রথমে বলেছি প্রথম যে ট্রানজিশন স্টেটটা রয়েছে সেটা কি আছে, স্লো রয়েছে। তাহলে স্লো মানে অ্যাক্টিভেশন এনার্জিটা কী হবে, বেশি হবে, আর তারপরে অ্যাক্টিভেশন এনার্জিটা কী হবে, কম হবে। আমরা নেক্সট কোশ্চেনটায় আসছি, নিউক্লিওফিলিসিটি কম্পেয়ার করতে বলেছে। ঠিক আছে, তো দেখো প্রথমে হলো এই OH মাইনাস, আর এই যে আমাদের তিনটে CH3 রয়েছে, আমাকে প্রথমে বেসিসিটির দিক থেকে দেখতে গেলে কোথায় নেগেটিভ চার্জের ডেন্সিটি বেশি, সেটার বেসিসিটি বেশি হবে। তো OH মাইনাস আর এটার মধ্যে দেখতে পাচ্ছ তিনটে CH3 গ্রুপ পুশ করায় অক্সিজেনের নেগেটিভ চার্জের ডেন্সিটি বেশি, তাই এই দুজনের মধ্যে বেসিসিটি হচ্ছে এইটার বেশি হবে। কিন্তু নিউক্লিওফিলিসিটি কী হবে, নিউক্লিওফিলিসিটি ব্যাপারটা হলো 1/* স্টেরিক এফেক্ট। স্টেরিক এফেক্ট যত কম হবে তত নিউক্লিওফিলিসিটি বেশি। তাহলে দেখো OH মাইনাসের স্টেরিক এফেক্ট কম, তাই নিউক্লিওফিলিসিটি এটা হবে OH মাইনাস। ওকে, পরের কোশ্চেনটা আসছে। পরের কোশ্চেন বলেছে এই কজনের মধ্যে F মাইনাস, Cl, Br এবং I, এই চারজনের মধ্যে দেখো অ্যাকোয়াস মিডিয়ামে দিয়েছে। তার মানে আমার এদের মধ্যে সব থেকে স্মল সাইজ এটা এবং সব থেকে লার্জ সাইজ এটা। ওকে, তার মানে অ্যাকোয়াস মিডিয়ামে হাইড্রোজেন বন্ডিং ফ্লুরিনের সব থেকে বেশি হবে। কারণ হাইড্রোজেন বন্ডিং কার বেশি হয়, যার ইলেকট্রোনেগেটিভিটি হাই, মানে যার সাইজটা স্মল হবে। তাহলে হাইড্রোজেন বন্ডিং সব থেকে বেশি ফ্লুরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, মানে ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। সরি, এখানে নেগেটিভ চার্জ আছে, ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। এবার হাইড্রোজেন বন্ডিং যত কম হবে, হাইড্রোজেন বন্ডিং এটার ক্ষেত্রে সবচেয়ে বেশি হলো। এবার ব্যাপারটা হচ্ছে এটার হাইড্রোজেন বন্ডিং কম, তাই তো, তাই জন্য এটা নেগেটিভ চার্জ মোর অ্যাভেলেবেল বিকজ হাইড্রোজেন বন্ডিং কম হচ্ছে। আর নেগেটিভ চার্জ যত বেশি অ্যাভেলেবেল হবে তত কী হবে, নিউক্লিওফিলিসিটি ইনক্রিজ করবে। তারপর নিউক্লিওফিলিসিটির অর্ডার হবে ফ্লোরিন, ক্লোরাইড, ব্রোমাইড এবং তারপর কী হবে, আয়োডাইড। পরে কোশ্চেন, অপটিক্যাল রোটেশন অফ ল্যাকটিক অ্যাসিড ডিসঅ্যাপিয়ার্স। অপটিক্যাল রোটেশন অফ ল্যাকটিক অ্যাসিড ডিসঅ্যাপিয়ার্স অন ট্রিটমেন্ট উইথ বেস। ল্যাকটিক অ্যাসিডের ফর্মুলাটা কি, ল্যাকটিক অ্যাসিডের ফর্মুলাটা হচ্ছে এইটা। ঠিক আছে, ওকে, তার মানে বেসের প্রেজেন্সে কী হবে, বেসের নেগেটিভ চার্জের প্রেজেন্সে এই হাইড্রোজেনটাকে নেবে, এখানে একটা টটোমারিজম মতন করবে। এবার যখন এই ডবল বন্ডটা ওপেন হবে, যখন এই OH বন্ডটা ওপেন হবে, তখন এটা আপসাইড দিয়ে হতে পারে, ডাউন সাইড দিয়ে হতে পারে, তাই জন্য তখন কী হবে, রেসিমাইজেশন হবে। এবং রেসিমাইজেশন হওয়ার জন্য এই যে অপটিক্যাল রোটেশন যেটা ছিল
অপটিক্যাল রোটেশন যেটা ছিল সেটা কী হবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। ওকে, পরে কোশ্চেন আসছে, বলেছে ব্রোমিনেশন অফ মিথেন হুইচ ইজ মোস্ট ফেভারেবল প্রসেস। তাহলে ব্রোমিনেশন অফ মিথেন করবার চেষ্টা করি। প্রথমে কী হয়, বিআর প্রথমে একটা র্যাডিক্যাল ফর্ম করে, তাহলে বিআর ডট র্যাডিক্যাল তৈরি হয়। এবার এই বিআর ডট র্যাডিক্যাল কী করে, এই যে মিথেন রয়েছে এই মিথেনের সঙ্গে বিআর ডট র্যাডিক্যাল এইখানটা মারে, এটা বার করে দেয়। এটা হলো র্যাডিক্যাল ইনিশিয়েশন, সবগুলো স্টেপ দেখিয়ে দেবে। র্যাডিক্যাল ইনিশিয়েশন, এটা কি আছে, প্রোপাগেশন, তাই তো। তাহলে এটা হলে কী হচ্ছে, CH3 ডট আর তৈরি হচ্ছে HBr। আবার CH3 ডট কী করে, CH3 ডট আবার একটা বিআর এর সঙ্গে ডটকে গিয়ে মারে এবং এটাকে বার করে দেয়। তাহলে কী হচ্ছে, CH3Br আর তৈরি হচ্ছে বিআর ডট। এবার হলো র্যাডিক্যাল ইনিশিয়েশন, প্রোপাগেশন, এবার হলো টার্মিনেশন। টার্মিনেশনের সময় কী হবে না, টার্মিনেশনের সময় এই যে বিআর ডট আর একটা বিআর ডটের সঙ্গে জোড়া লেগে বিআর2 তৈরি করবে, CH3 ডটের সঙ্গে জোড়া লেগে CH3 তৈরি করবে, আর একটা CH3 ডট বিআর ডটের সঙ্গে জোড়া লেগে CH3Br তৈরি করবে। ওকে, পরের কোশ্চেনে আসছে, বলেছে ক্লোরাইড আয়ন প্রথম কম্পাউন্ডটা বলেছে বেটার নিউক্লিওফাইল দ্বিতীয়টার থেকে। তার কারণটা হচ্ছে দেখো, Bu4N+Cl- আর LiCl। দেখো এই যে কম্পাউন্ডটা রয়েছে ক্যাটায়ন এবং অ্যানায়ন দুজনের সাইজটা স্মল সাইজ। তাহলে দুজনের সাইজটা স্মল হওয়ার জন্য এদের যে ল্যাটিসটা আছে সেই ল্যাটিসটা হলো স্ট্রং, শক্তিশালী ল্যাটিস, স্ট্রং ল্যাটিস। কিন্তু দেখো এইটা ক্যাটায়নটা হলো লার্জ সাইজ এবং ক্লোরাইডটা হলো স্মল সাইজ। তো একটা লার্জ একটা স্মল হলে কী হবে, এদের যে ল্যাটিসটা রয়েছে সেই ল্যাটিসটা উইক, ফলে ইজিলিভাবে কী হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। আর ইজিলি ব্রেক হলে কী হবে, Cl- মোর অ্যাভেলেবেল হবে, এবং মোর অ্যাভেলেবেল হলে কী হবে, মোর নিউক্লিওফাইল হবে। ওকে, পরেরটা আসছি, বলেছ হুইচ ইজ বেটার নিউক্লিওফাইল। ওকে, কোনটা বেটার নিউক্লিওফাইল, দেখো মনে রাখতে হবে HOO- বেটার নিউক্লিওফাইল দেন OH-। এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন বেটার নিউক্লিওফাইল, তার কারণ প্রথম যে কম্পাউন্ডটা রয়েছে সেই কম্পাউন্ডটার মধ্যে আলফা এফেক্ট রয়েছে। এখন আলফা এফেক্ট কী না, পাশে যদি একটা লোন পেয়ার থাকে এবং নেগেটিভ চার্জ থাকে, এদের মধ্যে একটা রিপালসান হয়, এবং রিপালসান হওয়ার জন্য কী হবে, এদের যে হোমো আছে এই হোমোর এনার্জিটা ইনক্রিজ করে। হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল হোমো এনার্জিটা কী করবে, ইনক্রিজ করবে, এবং হোমোর এনার্জি ইনক্রিজ করবার জন্য কী হবে, বেটার নিউক্লিওফাইল হবে। কারণ ওর এনার্জিটা হাই, ফলে ইলেকট্রনটা ডোনেট করবে সহজে, ফলে বেটার নিউক্লিওফাইল হবে। ঠিক আছে, তাহলে প্রথম কম্পাউন্ডের মধ্যে আলফা এফেক্ট আছে যে কারণের জন্য বেটার নিউক্লিওফাইল। পরেরটা বলেছে স্টেবিলিটি বলেছে, প্রথমে বলেছে ফিনাইল ক্যাটায়ন। দেখো ফিনাইলের মধ্যে প্লাস চার্জ, আর এটা হলো সাইক্লোহেক্সাইল ক্যাটায়ন। ওকে, তো ফিনাইল গ্রুপের কী আছে, ফিনাইল গ্রুপের -I এফেক্ট আছে। -I এফেক্ট থাকবার জন্য কী হচ্ছে, এই যে প্লাস চার্জটা হচ্ছে কি ডিস্টেবিলাইজড হচ্ছে। ঠিক আছে, কারণ যত বেশি ইলেকট্রন টেনে নেবে প্লাস চার্জের ডেন্সিটি বাড়বে, ফলে সেটা ডিস্টেবিলাইজড হবে। কম্পারেটিভলিভাবে দ্বিতীয়টা কী হবে, মাচ মোর স্টেবল হবে। এবার দেখো ফিনাইল র্যাডিক্যাল অ্যানায়ন এবং সাইক্লোহেক্সাইল অ্যানায়ন, ফিনাইল অ্যানায়ন। ওকে, এই অ্যানায়নটা বলেছে, একটা বলেছে সাইক্লোহেক্সাইল অ্যানায়ন, এই দুটো অ্যানায়নের মধ্যে বলেছে। তো এইটার মধ্যে খেয়াল করে দেখো, এটার মধ্যে sp2 হাইব্রিডাইজডের মধ্যে নেগেটিভ চার্জ আছে, এটা হলো sp3 হাইব্রিডাইজডের মধ্যে নেগেটিভ চার্জ আছে। এটা বেশি পরিমাণে স্টেবল হবে। সরি sp2 থেকে হাইড্রোজেন রিমুভ হয়েছে, এটা sp3 থেকে হাইড্রোজেন রিমুভ হয়েছে। তো প্রথমটা বেশি স্টেবল হবে, কারণ আগে তো এরম জায়গা থেকে তো হাইড্রোজেন রিমুভ হয়েছে না, এইসব জায়গাগুলো থেকে ছিল আগে, এখন নেই। তো এটা একটা প্রথম জিনিস। আর দ্বিতীয় কথা হলো ফিনাইল গ্রুপের কী আছে, এই যে গ্রুপটা কী আছে, -I এফেক্ট আছে। আর -I এফেক্ট থাকলে কী হবে, নেগেটিভ চার্জটা কী হবে, ডিলোকালাইজড হবে।
সো মোর স্টেবল, ওকে। তারপরটা বলেছে দেখো আর আইসোমারে বলেছে এত, তার মানে আর আইসোমারের হলো -13.6, মনে করো এটা এক্স খানা আছে, তার মানে এস আইসোমার কত হবে +13.6, এটা কত হবে 100 - x, এবং টোটাল বলেছে 6.8, তার মানে কী হবে এক্স খানা -13.6, তাহলে -13.6 ইন্টু এক্স প্লাস 100 - x ইন্টু 13.6 সমান সমান কী হবে, এই যে 6.8 ইন্টু কী হবে 100, ওকে। এবার ফাইন্ড ভ্যালু অফ এক্স, এক্সের ভ্যালুটা এখান থেকে বার করে নেব। তাহলে এক্সের ভ্যালুটা পেয়ে গেলে কার ভ্যালুটা পাবে, এই যে আর আইসোমারটার পাবে ভ্যালু, তাহলে এস আইসোমার কী করে পাবো 100 - x করে দেবো। ক্লিয়ার? পরেরটা আসছে বলেছে কম্পেয়ার সিও বন্ড লেন্থ। দেখো এইটার বন্ড লেন্থ সব থেকে বেশি, কারণ এইটা যদি সেপারেট হয়ে যায় তাহলে দেখো এটা দেখো একটা অ্যারোমেটিক কম্পাউন্ড পাচ্ছে, এটা কি হচ্ছে, এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, ঠিক আছে। তাই এটা অলওয়েজ সিঙ্গেল বন্ড, আর সিঙ্গেল বন্ডের বন্ড ডিস্টেন্স বেশি হয়। এবার দ্বিতীয় কম্পাউন্ডটা দেখো, এই যে মাইনাসটা রয়েছে, এই মাইনাসটা কী করছে, রেজোন্যান্স করে কী করছে, এইখানে বন্ডটা পার্সিয়াল ডবল বন্ড করছে, মানে ইন বিটুইন সিঙ্গেল অ্যান্ড ডবল বন্ড, সিঙ্গেল এবং ডবল বন্ডের মাঝামাঝি আসছে। আর এইটা দেখো এটা অলওয়েজ ডবল বন্ড, তাহলে বন্ড লেন্থ সব থেকে বেশি কোনটা, এই লাস্টেরটা, ঠিক আছে, সরি এটা অলওয়েজ ডবল বন্ড, তারপর কোনটা হবে এইটা, তারপর হবে এইটা। ক্লিয়ার হয়েছে? থার্ড কম্পাউন্ডটা যেটা হচ্ছে সেটা অ্যারোমেটিক হওয়ার জন্য অলওয়েজ সিঙ্গেল বন্ড থাকছে, তারপর এই কম্পাউন্ডটা পার্সিয়াল ডবল বন্ড হচ্ছে, আর তার আগের কম্পাউন্ডটা অলওয়েজ ডবল বন্ড থাকছে। পরের কোশ্চেন ডাইপোল মোমেন্ট বলেছে দেখো C2H5Cn নাইট্রোজেনটা এইদিকে টেনে নিচ্ছে, আবার দেখো C2H5 যখন NC আনছো এখানে দুটো ফোর্স দুদিকে কাজ করছে, একটা সাইনাইড এইদিকে টানছে, নাইট্রোজেন এইদিকে টানছে, তাহলে প্রথমটা ডাইপোল মোমেন্ট বেশি হবে। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো কী করছি, এখানটার ক্ষেত্রে দেখো ক্লোরিন এইদিকে টানছে, অলওয়েজ এইদিকে টানছে, কিন্তু যখনই আমরা সেকেন্ড কম্পাউন্ডের ক্ষেত্রে করছি ক্লোরিনটা এইদিকে টানছে, কিন্তু ক্লোরিনের লোন পেয়ার দিয়ে আবার রেজোন্যান্সটা এইদিকে টানছে, তাহলে এইদিকে মানে খানিকটা কমে যাচ্ছে, তাই প্রথমটার ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট বেশি হবে। ক্লিয়ার? পরেরটা বলেছে অ্যাট সেম টেম্পারেচার কম্পেয়ার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সঙ্গে ডেল্টা জি এর রিলেশন, ডেল্টা জি নট -RT ln K, ঠিক আছে। আবার ডেল্টা জি নটের ফর্মুলা কি, ডেল্টা H - T ডেল্টা S, ঠিক আছে, নট ফর্মে থাকবে। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে ইনফরমেশনটা বলছে এখান থেকে ডেল্টা এস টার্মটা জানতে পারবো, ডেল্টা এস কোনটার বেশি, দেখো এখানে দেখো কটা হচ্ছে, একটা প্লাস একটা, মানে দুটো থেকে তৈরি হচ্ছে কটা, একটা প্লাস একটা দুটো, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে খেয়াল করে দেখো এটা একটা ছিল থেকে তৈরি করছে কত, একটা প্লাস এই H2 একটা, দুটো, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে এন্ট্রপি হাই হচ্ছে, দ্বিতীয়টার ক্ষেত্রে কী হবে, এন্ট্রপি হাই হচ্ছে, কারণ একটা মলিকুল থেকে দুটো মলিকুল তৈরি হচ্ছে, একটা মলিকুল থেকে দুটো মলিকুল তৈরি হলে কী হবে, র্যান্ডামনেস বাড়বে, র্যান্ডামনেস বাড়লে এন্ট্রপি বাড়বে। এখন এন্ট্রপি ভ্যালুটা যদি হাই হয়, ঠিক আছে, তার মানে আমি বলবো ডেল্টা জিটা তত বেশি নেগেটিভ হবে, আর ডেল্টা জি যত বেশি নেগেটিভ হবে কে এর ভ্যালুটা বা কে ইকুইলিব্রিয়াম ভ্যালুটা, মানে কে ইকুইলিব্রিয়াম ভ্যালুটা কী হবে, হাই হবে। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে যেহেতু এন্ট্রপিটা বাড়ছে, আমরা এই থার্মোডাইনামিক্সের ইকুয়েশন থেকে বুঝতে পারছি দ্বিতীয়টার ক্ষেত্রে এন্ট্রপির ভ্যালুটা কী হবে, হাই হবে। ওকে, পরেরটা আসছি বলছে এক্সপ্লেন দ্য নেচার অফ দ্য স্টিরিওআইসোমার এক্সিবিট বাই দ্য কম্পাউন্ড এইটা। দেখো সি, এটা হলো এক্স, এটা ওয়াই, ডাবল বন্ড, এবার সি ডাবল বন্ড এন বলছে, দিয়ে এখানে সি এক্স ওয়াই এটা বলতে চেয়েছে। দেখো অপটিক্যাল আইসোমার কখন শো করবে, যখন নাম্বার অফ ডবল বন্ড শুড বি ইভেন হবে। ওকে, আর কি হয়, আর এই টার্মিনাল গ্রুপ ডিফারেন্ট, এই যে টার্মিনাল গ্রুপ
ডিফারেন্ট। তো দেখো আমাকে যে কোশ্চেনটা দিয়েছে এখানে টার্মিনাল গ্রুপগুলো তো আলাদা দিয়েছে, তাই টার্মিনাল গ্রুপ নিয়ে আমি চিন্তা করব না। আমি দেখবো যে ডবল বন্ডটা ইভেন হচ্ছে কোনটা। দেখো এনের ভ্যালু যদি 1 বসাও, তাহলে এখানে একটা ডবল বন্ড তো আছে, এখানে আরেকটা ডবল বন্ড হচ্ছে, তার মানে ইভেন হচ্ছে। তাহলে n = 1 হলে ডবল বন্ড কী হচ্ছে? ইভেন হচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা n যদি 2 বসাও, এখানে যদি 2 বসাও মনে করো, তাহলে এখানে দুটো ডবল বন্ড হচ্ছে আর এখানে একটা ডবল বন্ড আছে, তাহলে তখন ডবল বন্ডটা কী হচ্ছে? অড। আমি কি বলেছি? ডবল বন্ড যদি ইভেন হয় তখন সেটা কী হবে? অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে কোনটার ক্ষেত্রে অপটিক্যালি অ্যাক্টিভ হবে? তার মানে এইটার ক্ষেত্রে অপটিক্যালি অ্যাক্টিভ হবে। n = 1 হলে অপটিক্যালি অ্যাক্টিভ হবে। ওকে, কোশ্চেন নাম্বার 14 আসছি। জেডি আইসোমার বার করতে বলেছে, জেডি আইসোমার বার করতে হবে, তাই তো? তাহলে দেখো নাম্বারিং করে দাও। এমই আর এইচের মধ্যে এমই 1 নম্বর, এইচ 2 নম্বর। হাইড্রোজেন আর নিচেরটার মধ্যে নিচেরটা 1 নম্বর, এটা হলো 2 নম্বর। তাহলে 1 নম্বরগুলো অপোজিটে আছে, তার মানে এটা ই ডবল বন্ড হবে। এবার এই কার্বনটার মধ্যে চলে আসে, হাইড্রোজেন 2 নম্বর, এই ওপরে যে গ্রুপটা চলে যাচ্ছে সেটা 1 নম্বর, নিচের যেটা আছে সেটা 1 নম্বর, হাইড্রোজেন হবে 2 নম্বর। তাহলে 1 নম্বরে থাকা জিনিসগুলো দেখো অপোজিটে আছে, তার মানে এটা ই আইসোমার। নিচেরটা চলে আসো, হাইড্রোজেন 2 নম্বর এবং এই দিকে থাকা গ্রুপটা 1 নম্বর, এই দিকে থাকা গ্রুপটা 1 নম্বর, হাইড্রোজেন 2 নম্বর। তাহলে একে থাকা গ্রুপগুলো দেখো সেম সাইডে রয়েছে, তার মানে এটা হবে জেড আইসোমার। ক্লিয়ার? এইভাবে আমরা জেডি আইসোমারটাকে বার করতে পারলাম। পরের কোশ্চেনে আসছি, কম্পেয়ার স্টেবিলিটি জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল। 15 দাগের কোশ্চেনটা দেখো, এখানে দেখো কনজুগেটেড কনজুগেশন আছে, এটা কনজুগেটেড, তাই তো? কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো এই ডবল বন্ডটা রেজোন্যান্স করতে চায়, কিন্তু কি হয়, লোন পেয়ারের বন্ডটা ডবল বন্ডটাকে এইদিকে খুলে দেয়, তার মানে এখানে একটা ক্রস কনজুগেশন হচ্ছে, ক্রস কনজুগেশন। তাহলে কোনটা বেশি স্টেবল হবে? বুঝতেই পারছো, ফার্স্ট কম্পাউন্ডটা বেশি স্টেবল হবে, মানে ফার্স্ট কম্পাউন্ডটা কার্বোক্যাটায়ন মোর স্টেবল, কার্বোক্যাটায়ন মোর স্টেবল। ঠিক আছে, কারণ ডিউ টু দ্য কনজুগেটেড সিস্টেম। তো এই আমরা সেট 6-এর কোশ্চেন অ্যান্সার ডিসকাস করলাম। পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে আসবো। ভালো করে প্র্যাকটিস করো, এরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় ফেস করতে হবে, যাতে খুব সহজে পরীক্ষার কোশ্চেন পেপারটা পেয়ে অ্যান্সার করে উঠতে পারো। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আশা করব ভিডিওটা তোমাদের উপকারে আসবে। আর আরও বেশি বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, যাতে কিনা আমরা পরীক্ষাগুলো খুব সুন্দর করে দিতে পারি। আমরা পরবর্তী ভিডিওতে সেট 7 নিয়ে ডিসকাস করব। ধন্যবাদ।